আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঠান্ডা কাশিতে বিগত অনেক দিন ধরে সাফার করছি। কয়েকটা ব্লগে অলরেডি বলা হয়েছে যে কাশির জন্য আসলে কথা বলতে পারছি না। এখন কাশির সাথে আবার ঠান্ডা যোগ হয়েছে। সব মিলিয়ে আমার ভয়েস হয়তো একটু অন্যরকম লাগতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার জোহান সোনা চেয়ারের নিচে ঢুকে পড়েছে তার খেলনা নেওয়ার জন্য, বাট বের হতে পারছে না। প্রথমে সে অনেক চেষ্টা করেছে, হাতে খেলনাটা সে ফেলতে চায়নি। হাতের খেলনা সহ সে বের হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবেই তার মাথাটা বের করতে পারছে না। পরে একটু একটু কান্নাকাটি করছিল, খেলনাটা ফেলে দিয়ে তারপর চেষ্টা করছিল বের হওয়ার জন্য। এখন আরও যখন পারছে না, তারপর ভালো করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আপনারা অনেকেই বলতে পারেন মা হিসেবে আমি এটা দেখে আছি, কিন্তু ভিডিও করছি কেন? মানে তাকে রেস্কিউ না করে আমি কেন ভিডিও করছি? আমার মতো পাষাণ মা আর হতে পারে না। অনেকেই এই ধরনের ভাবনা ভেবে থাকতে পারেন, কিন্তু আমি আসলে চাচ্ছিলাম আমার ছেলেটা নিজের থেকেই ওখান থেকে বের হওয়াটা শিখুক। যেহেতু আমার ছেলে একেবারে একক পরিবারে বড় হচ্ছে, মানে তার বাবা এবং মা ছাড়া যেহেতু বাসায় আর কেউ নেই, তো তাকে রেস্কিউ করার জন্য সে যখন বিপদে পড়বে, যখন কেউ থাকবে না, সে নিজেকে নিজে যেন বাঁচাতে পারে। সেটার জন্যে আমি আসলে চাচ্ছিলাম সে নিজে নিজে আসলে বের হতে পারছে কিনা। তো অনেকক্ষণ দেখার পরে আমি যেহেতু মা, আমারও আর সহ্য হচ্ছিল না। পরে আমি তাকে ওখান থেকে বের করলাম। তো সে খুব কান্নাকাটি করছিল, তার জন্যে আমি তাকে সেখান থেকে বের করলাম। না হলে আমি আরও একটু হয়তো দেখতাম যে সে নিজে নিজে বের হতে পারছে কিনা। যদি তাকে এরকম সুযোগ দেওয়া না হয়, তাহলে সে এই জিনিসটা আসলে কিভাবে শিখবে, সেটা চিন্তা করে আমি তাকে সুযোগটা দিচ্ছিলাম আর কি। ছোট বাচ্চার মারা অনেকে কমপ্লেন করে আমার বাচ্চা সময় মতো বসে না, আমার বাচ্চা সময় মতো কোনো কিছু ধরে দাঁড়ায় না বা হামাগুড়ি দেয় না, অথবা হাঁটে না, সময় মতো দাঁত ওঠেনি বা সময় মতো খেলছে না। এই আর কি ছোট বাচ্চার মাদের আসলে যে ধরনের কমপ্লেনগুলা বিশেষত থাকে আর কি। এগুলাতে আমার যতটুকু মনে হয় বাচ্চাদেরকে এইসব জিনিসগুলো করার জন্য উৎসাহিত করতে হবে বা সুযোগটা দিতে হবে। অনেক বাবা মারা আছে যে ও একটু পড়ে যাবে মনে হয়, বা একটু ব্যথা পাবে মনে হয়, বা এটা সেটা খেয়ে ফেলবে মনে হয়, এই ধরনের বিভিন্ন চিন্তা করে বাচ্চাদেরকে কোনো কিছুই করতে দেয় না। নিজের থেকে যে বাচ্চারা কোনো কিছু করে শিখবে, সেই সুযোগটা দেওয়া হয় না। তো আমি মনে করি বাচ্চাদেরকে আসলে একটু ব্যথা পেলেও এই ধরনের সুযোগটা দেওয়া উচিত। তাতে করে হয় কি, মানে বাচ্চারা নিজেরাই এই জিনিসগুলো অটোমেটিক্যালি নিজের থেকেই শিখে নিবে। তো এই যে আমার ছেলেটা যদিও চেয়ারের নিচে পড়ে যেয়ে ওখান থেকে সে আর উঠতে পারেনি, অনেক কান্নাকাটি করেছে, ভয় পেয়েছে, কিন্তু তারপরেও সে আবার সেখানে গিয়েছে এবং ওখানে গিয়েই সে খেলাধুলা করছে। মানে সে ওই ভয়টাকে জয় করে নিয়েছে। পরবর্তীতে নিশ্চয়ই সে চেয়ারের নিচে পড়ে গেলে ওখান থেকে ওঠার চেষ্টা করবে আবারও। তো আমি এটাই আসলে চেয়েছিলাম। যাই হোক, ভিডিও প্রসঙ্গে আসি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিছু টোস্ট বিস্কিট আছে। এই বিস্কিটগুলো আসলে কিছুদিন হয়ে গিয়েছে, একটু হালকা টাইপের একটু মচমচে ভাবটা চলে গিয়েছে। তো যার কারণে চা দিয়ে খেতে আর ভালো লাগছে না। তো আমি কি করেছি, এগুলাকে একসাথে করে একটু ব্লেন্ডারে দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। কারণ মনে হচ্ছিল এটা ব্লেন্ড করে রাখলে যে কোনো নাস্তায় দিয়ে ইউজ করে ফেলা যাবে। আসলে নষ্ট করতে মন চাচ্ছিল না, সেজন্যই এই কাজটি করা।
আমি যেহেতু প্রায় 3 দিন পর পর ভিডিও দেই, তো আমি আসলে চেষ্টা করি 2-3 দিনে আমি যা যা কাজ করেছি অল্প স্বল্প চূড়াতালি দিয়েই হচ্ছে একটা ভিডিও বানাতে। তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি আমার জোহান সোনার জন্য একটু নুডলস সিদ্ধ করে নিয়েছি। সে আসলে সকালবেলা নুডলসটা একটু পছন্দ করে, যদিও দুপুর আর রাতেও সে হচ্ছে তেমন কোনো কিছুই খায় না। এখন ভীষণ চালাক হয়ে গিয়েছে, একটু মুখে দিলেই প্রথমবারে এসে বের করে দেয়। এই বের করে দেওয়াটা শিখে গিয়েছে যখন থেকে আমার জ্বালাতন বেড়েছে তখন থেকে। তো শুধুমাত্র এই নুডলসটা একটু মজা করে খায়। আমি জানি না কেন ছোট বাচ্চারা সব ধরনের মানে সব বাচ্চারাই দেখা যায় নুডলসটাই একটু পছন্দ করে খায়, যার কারণে মারা আসলে মনকে শান্তি দেওয়ার জন্য হলেও অল্প স্বল্প একটু নুডলস যে বাচ্চা যেভাবে পছন্দ করে সেভাবে করে দেওয়ার চেষ্টা করে আর কি, খাওয়ানোর জন্য। এই যে জানালা দেখতে পাচ্ছেন, এই জানালার এক পাশে সে হচ্ছে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে আর বাইরের দিকে তাকিয়ে মানুষজন গাড়ি এগুলা দেখে। আর আমি হচ্ছে খাটের মধ্যে বসে তাকে পাহারা দেই, মোবাইল টিপি, আর হচ্ছে আমিও হচ্ছে বাইরে এদিক সেদিক দেখি আর আপনাদের আপুদের সবার ভিডিওগুলা দেখি। আমাদের অনেক বেশি সময় কাটে ঠিক এই জায়গাটাতে। রমজান মাসের বেশ কিছু ছোলা রয়ে গিয়েছিল, এখন আরও বেশি দিন রয়ে গেলে এগুলোতে পোকা এসে নষ্ট হয়ে যাবে। সেজন্যই হচ্ছে আমি আজকে ছোলা রান্না করার জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আর হচ্ছে আলু একটু সিদ্ধ করে তারপর হচ্ছে ছোট একটু টুকরো টুকরো করে রেখে দিয়েছি ভর্তার মতো করে। তো ছোলা রান্না হতে থাক, সাথে হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে বা যারা আমাকে দেখছেন বা এখনো শুনছেন, আমি তাহলে ধরে নিতেই পারি আমার এই ভিডিওটা আপনার কাছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। পেঁয়াজ, মরিচ আর রসুন সাথে হচ্ছে মশলাগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ভালো করে। তারপর হচ্ছে এখানে আলু ভর্তার মতো যে আলুটা রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এটাও হচ্ছে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে তারপর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। তারপরে হচ্ছে আমি ছোলাটা ঢেলে দিয়ে তারপরেই আর কি ছোলাটা রান্না শেষ করব। আমি আসলে কাউকে ছোলা রান্না শেখাতে এসেছি এমন নয়, যেহেতু এটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ। প্রতিদিন আমরা কি কাজ করি না করি এগুলাই যেহেতু আমরা আমাদের ভিডিওতে শেয়ার করি, তো সেই হিসেবে তো আমার কি কি কাজ করছি এগুলা শেয়ার করাই যায়, ওই হিসেবে আসলে শেয়ার করা। আর হচ্ছে আসলে রান্নাটা একটা আর্ট, এক একজন এক একভাবে রান্না করবে, এক একজনের সিস্টেম এক এক রকম, প্রসেস এক এক রকম। তো আমার প্রসেস কীরকম আমি আসলে সেটাই দেখাচ্ছি। আসলে সত্যি কথা বলতে আমার এই ছোলা রান্নাটা আমার ছেলের বাবা ভীষণ পছন্দ করে। যদিও আমরা সকালে নাস্তা করে ফেলেছিলাম, এটা হচ্ছে প্রায় 11টার সময়ে আমি ছোলা রান্না করেছি। ওই টাইমে হচ্ছে মনে হচ্ছিল একটু ঝালমুড়ির মতো করে খেলে ভালো লাগবে, তো সেজন্যই আমি এখানে শসা কেটেছি, মরিচ, পেঁয়াজ আর হচ্ছে একটু ধনেপাতা নিয়েছি। তো আর একটু মুড়ি অ্যাড করে তারপরে হচ্ছে ঝালমুড়ি বা ছোলা মাখানো বা মুড়ি মাখানো যেটাই বলেন আর কি, যে যেভাবে বলেন সেটাই আসলে খাবো, সেজন্যই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। ছোলা মুড়ি মাখানো খেতে খেতে আমি আসলে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। ইদানিং বেশ কিছু ভিডিওতে অনেক আপুদেরকে অনেক আপুরা কমেন্ট করে যে আপনি ওনাকে কপি করছেন, আপনি ওনার কাজকে কপি করছেন বা ওনার কথাগুলোকে কপি করছেন, এরকম অনেক ধরনের কমেন্ট আর কি আপুদের ভিডিওতে অনেক আপুরা বলে থাকেন। যদিও আমাকে কেউ এ ধরনের কমেন্ট করেনি, আমি আসলে কাউকে ফলো করি না। আমি আমার বাসায় ইভেন ভালো কোনো জিনিসপত্র প্রেজেন্টেশনের জন্য ইউজ করি না। আমি আসলেই সত্যি বাসায় যেমন আমরা খাওয়া দাওয়া কাজকর্ম করি আমি সেটাই একেবারে র ভিডিওটাই করি, কোনো রকম প্রেজেন্টেশনের উদ্দেশ্যে এক্সট্রাভাবে কোনো কিছু আমি করি না। হয়তো সেজন্য আমাকে কেউ এই কথা বলেনি। বাট যে আপুদেরকে বলা হয়েছে আর কি যে আপনারা কপি করেন, প্লিজ এই ধরনের কথাবার্তাগুলো বলবেন না। কেন জানেন, আমার কাছে মনে হয়
কেউ যদি ভালো কাজ করে থাকে তাকে যদি কেউ ফলো করে বা ফলো করে সেই কাজটা যদি সেও করার চেষ্টা করে, তাহলে ক্ষতি কি বা মন্দ কি আমাকে একটু বোঝাবেন? কারো ভালো কাজ দেখে কেউ যদি ইন্সপায়ার হয়ে কোনো একটা কাজ সেও করে, সে যদি তাকে ফলো করে, তাহলে এখানে আমি অসুবিধার কোনো কিছু দেখি না। এটা আরও বরং ভীষণ ভালো লাগার একটা বিষয় হওয়া উচিত। আমাকে যদি কেউ কপি করে আমি অবশ্যই খুশি হব, তার কাজের মাধ্যমে হয়তো আমি বেঁচে থাকব, এরকম একটা চিন্তা আমার মধ্যে আসবে। বা আমি যদি কাউকে ফলো করি, যাকে ফলো করছি বা যাকে কপি করছি, আমার মনে হয় তার খুশি হওয়া উচিত। কারণ তার মনে করা উচিত তার কাজগুলো আসলে ভালো হচ্ছে, তার হয়তো কথাবার্তা ভালো অথবা তার কাজ ভালো, তার যেটাই ভালো সেটাই হচ্ছে মানুষ গ্রহণ করছে এবং নিজেদের মধ্যেই মানুষ সেটা চর্চা করছে। এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করে, এখানে আসলে অহংকার করার কোনো কিছু নেই। আপনি ভালো করছেন সেজন্য আপনাকে কেউ ফলো করতে পারবে না, এই ধরনের চিন্তাভাবনা থাকলে নিশ্চয়ই আপনার মধ্যে অহংকার আছে। আর হচ্ছে কেউ এগিয়ে যাচ্ছে, ভালো করছে, তাকে দেখে কারো আসলে হিংসা করা উচিত নয়। সে তার কাজের মাধ্যমেই এগিয়ে যাচ্ছে, এই কথা মাথায় রেখেই হচ্ছে আমাদের আসলে কাজ করে যেতে হবে। যাই হোক, মাঝখানে অনেক কিছু হয়ে গিয়েছে ভিডিওতে, আপনারা দেখেছেন। ছেলেকে একটু পটিতে উঠিয়েছি, এটা আসলে টয়লেট করার জন্য নয়, তাকে হচ্ছে আমি একটু অভ্যস্ত করার চেষ্টা করছিলাম। কারণ হচ্ছে সে খুব একটা পটিতে উঠতে চায় না, তো সেজন্যই আর কি আমি চেষ্টা করছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার দুপুরের রান্নাবান্না। দুপুরের রান্নায় এখন আমি করছি চিংড়ি দিয়ে ঢেঁড়স রান্না করছি। তো রান্না করতে করতে মাঝখানে হচ্ছে একটু দুধ সিদ্ধ করে নিয়েছি। আমার কাছে মনে হলো আমি 1 কাপ দুধ খেয়ে নেই। আমার আসলে চায়ের থেকে আমার দুধ বেশি পছন্দ। শুনলে আপনাদের কাছে কেমন মনে হবে জানি না। গরম গরম দুধ দিয়ে হচ্ছে বিস্কিট খাওয়া, পাউরুটি খাওয়া, এগুলো আসলে খুব ভালো লাগে। চিংড়ির সাথে টমেটো আর ঢেঁড়স দিয়ে রান্না করছি, দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আর হচ্ছে আমি এখানে কোনো ঝোল দিব না, এটা আসলে এভাবেই থাকবে। তো আর সাথে রান্না করছি আজকে কাঁচা লোট্টা মাছ, সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যারা আমাকে প্রথম দেখছেন, আমার ভিডিও প্রথম দেখছেন বা আমার কথা প্রথম শুনছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আমার ভিডিও বা আমার কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে, বা আমি যদি কোনো কিছু খারাপ করে থাকি বা খারাপ বলে থাকি, সেটাও হচ্ছে আমাকে ধরিয়ে দিতে পারেন যে আমি এই জিনিসটা ভালো করলাম না, বা হচ্ছে এভাবে করে ইমপ্রুভ করা উচিত। আমি ইনশাল্লাহ এই জিনিসগুলো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারি। তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে আরও নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে, তাই প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই। তো কথা বলতে বলতে এখানে আমি হচ্ছে লইট্টা মাছ রান্না করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। একটা টমেটো দিয়েছি আর হচ্ছে একটা বেগুনের অর্ধেকটা দিয়েছি, একদম পাতলা পাতলা করে বেগুনটা কেটেছি, আর হচ্ছে টমেটোটাও ছোট ছোট করে কেটেছি। তো এখানে আমি কোনো প্রকার ঝোল দেইনি, একেবারেই পানি দেই নাই। এই যে পানিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোড়ায় আমার লইট্টা মাছ থেকে বের হয়েছে, যখন কষাইছি তখন কষানোর সময় হচ্ছে এই পানিটা বের হয়েছে। এই পানিতেই হচ্ছে তরকারিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। আমরা আসলে লইট্টা মাছ ভীষণ পছন্দ করি, আমার ছেলের বাবা আর আমি। পুরা রমজান মাস জুড়ে ঢাকার মধ্যে এই যে শনির আকড়া যে বাজারটা আছে না, যাত্রাবাড়ি বাজার ভুলে গেছি, তো ওই বাজারের মধ্যে অনেক বেশি খুঁজেছে আমার ছেলের বাবা, লইট্টা মাছ কখনো পাইনি। এই যে ছোট ছোট সাদা লইট্টা মাছগুলো আসলে আমাদের ভীষণ প্রিয়। তো এখন দেখতে পাচ্ছেন বছরের প্রথমবার আম কিনে এনেছে আমার ছেলের বাবা বাসায়। তো আমার ছেলে যেহেতু জীবনে প্রথমবার আম খাচ্ছে, তো ভাবলাম এটা একটু ভিডিও করে নিই, আপনাদের সাথে শেয়ার করা হবে বা আমার মেমোরি হিসেবেও থাকবে। তো তার প্রথম আম খাওয়ার পরে এক্সপ্রেশন দেখেন, সে আসলে বুঝতে পারছে না এটা কি ভালো না মন্দ, এটা কি আদৌ মজা না হচ্ছে মজা না। তো পরে হচ্ছে আমি আবারও দিচ্ছিলাম একটু একটু, তো মাশাআল্লাহ সে এটা পছন্দ করেছে, সুন্দর করেই খাচ্ছিল আলহামদুলিল্লাহ।
সামনে আমের ঝুড়ি নিয়ে ছেলে বসবে আর হচ্ছে একটা একটা আম কেটে দিব আর সে খাবে। এই ধরনের স্বপ্ন আমার ছেলের বাবার গত 1 বছর ধরে ছিল। গত বছর যখন আমি প্রেগনেন্ট ছিলাম, যখন হচ্ছে আম খাচ্ছিলাম, তখন বারবার হচ্ছে আমার আমটা ভীষণ প্রিয়, সে আনতো। তো তখন থেকেই তার একটাই কথা ছিল, কখন আমার মানে বাবু হবে, আমার বাবু কখন হচ্ছে অনেকগুলো আম নিয়ে বসে আম খাবে, আমি সেই দৃশ্য দেখব, আমি সেই অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ আমার এবং আমার ছেলের বাবার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারের একটা গ্র্যান্ড প্রেজেন্টেশন ছিল। প্রেজেন্টেশনের ড্রেস কোড যেহেতু হালকা কালারের শাড়ি হয়, তো আমি একটা হালকা কালারের জামদানি শাড়ি পরে গিয়েছিলাম। যাই হোক, আমার লুকিংটা ইগনোর করবেন, আমি ভীষণ রকম এক্সস্টেড ছিলাম শাড়ি পরে বাবু নিয়ে, মানে খুবই গরমের মধ্যে খুবই খারাপ অবস্থা যাচ্ছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।